গুড মর্নিং। আজ রবিবার 24শে মে 2026। সময় এখন ভোর 5:05। আমরা এখন আছি মানেভঞ্জনে ওয়েদার্স হোমস্টেতে। ওয়েদারটা কিন্তু বেশ গ্লুমি, ফগি হয়ে আছে। আজকে আমরা এখান থেকে সান্দাকফু যাব, তবে জানি না সান্দাকফুতে গিয়ে কেমন ওয়েদার পড়বো। হোমস্টের যে দিদি উনি বলছিলেন যে ওখানকার অল্টিটিউড যেহেতু আরও উপরে, ওখানে ভোরের দিকে ক্লিয়ার ওয়েদার পাওয়ার একটা পসিবিলিটি আছে। ঠান্ডা আছে, টেম্পারেচার এখন 16 ডিগ্রি। যেখানে আছি এই ভেদাসের টেরাস থেকে চারিদিকটা একবার দেখুন, খুব সুন্দর দেখতে লাগছে। বর্ষায় যেমন রেঞ্জগুলো দেখা যায় না, কিন্তু বর্ষায় না আরেকটা সৌন্দর্য আছে পাহাড়ের। এই যে সারাক্ষণ একটা ধুয়ে থাকে পাহাড়টা, মেঘ ফগ, একটা এভারগ্রিন ভাব, এটা কিন্তু ভেরি সুদিং টু দ্য আই, ভেরি রিফ্রেশিং, খুব সুন্দর লাগে। আর এই যে এই দিকের যে বাড়িগুলো দেখছেন না, এই দিকগুলো, এই যে এইগুলো কিন্তু নেপাল। এই দিকগুলো নেপাল। আর এই দিকটা হচ্ছে এই এই দিকটা হচ্ছে আবার ইন্ডিয়া। এটা একটা বেশ মজার জিনিস। এইখান থেকে পুরো সিঙ্গালীলা রেঞ্জ ধরে যখন আমরা সান্দাকফু অব্দি যাব, পুরোটাই তাই। একদিকটা ইন্ডিয়া, একদিকটা নেপাল, ইন্ডিয়া নেপাল, মানে মিলেমিশে গেছে। এইদিকে কোনো সেইভাবে আলাদা করে ডিমার্কেশন করা নেই। আর হালকা সূর্যমামা দেখা দিয়েছে। এই দিক থেকে আর একবার দেখুন চারিদিকটা, ভেরি সিরিন, পাখির ডাক ছাড়া কিছু শোনা যাচ্ছে না। আর এইদিকে দেখুন একটা ফুটবল গ্রাউন্ডও আছে। দাঁড়ান জুম করি। এই দেখুন, একটা ফুটবল খেলার খুব সুন্দর মাঠও করা আছে, যদিও ঘাস নেই মাঠটায়, কিন্তু তার মানে বোঝা যাচ্ছে এখানে খেলাধুলারও বেশ ভালোই চর্চা আছে। এখন 7:45 মতন, মানে 7:45 মতন বাজে। আমরা এখন যাচ্ছি সিঙ্গালীলা ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কাউন্টারে সান্দাকফু যাওয়ার জন্য গাড়ি বুক করতে। এখানে একটা ইনফরমেশন আপনারা জানেন সবাই, তাও শেয়ার করে রাখি। আপনারা যে গাড়িতে করে মানেভঞ্জন আসবেন, সেই গাড়ি কিন্তু এই মানেভঞ্জন অব্দিই যাবে। মানেভঞ্জন থেকে আপনার সান্দাকফু বা টুমলিং বা যেখানেই যান না কেন, ওখানকার জন্য কিন্তু এখান থেকে আপনাকে 4 হুইল ড্রাইভ গাড়ি বুক করতে হবে এই সিঙ্গালীলা ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কাউন্টার থেকে। এটা 8টার সময় ওপেন হয়, তো আমরা একটু আগেই যাচ্ছি, হয়তো গিয়ে দেখবো তাও লাইন পড়ে গেছে, যাতে আমরা তাড়াতাড়ি বেরোতে পারি। এই আমরা এখন যাচ্ছি ছোট্ট হ্যামলেট এই মানেভঞ্জন। জায়গাটা বেশ সিরিনি, জায়গাটা খুব সুন্দর, নিস্তব্ধ জায়গা। এমনি এসব জায়গায় এসে 2-3টে দিন জাস্ট কিছু না করলেও, জাস্ট খাওয়া দাওয়া রিল্যাক্স করা, ইউ উইল গেট ফুললি রেজুভেনেটেড। আর এই দিকটা হচ্ছে ইন্ডিয়া, আর এই দিকটা হচ্ছে নেপাল। এই যে এইখান থেকে এটা কিন্তু নেপাল। এই দিকটা ইউ আর ওয়েলকাম টু নেপাল। নেপাল মা কাপলাই লাই স্বাগত আচ্ছা। এই দিকটা নেপাল, আর এই দিকটা হচ্ছে ইন্ডিয়া। এই পয়েন্টে আপনাকে যে গাড়িটা আপনি এনজেপি বা বাগডোগরা বা শিলিগুড়ি যেখান থেকে আসুন না কেন, ড্রপ করবে। আর এই আমরা কাউন্টারে চলে এসেছি সিঙ্গালীলা ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে। এটা খুলবে হচ্ছে 8টার সময়। সো লেট আস ওয়েট নাও। এইখানে আপনার পুরো গাড়ির লিস্ট দেওয়া আছে, যেগুলো সান্দাকফু এন্ড ফালুত অব্দি যায়। টোটাল আপনার 111খানা গাড়ি আছে। ভুল করে 1011 লিখেছে, 109 পর 110 আর 111 হবে। আর এইদিকে আপনার যে গাড়িগুলো, আপনারা যদি কেউ টংলু বা টুমলিং অব্দি গিয়ে ব্যাক করতে চান, তার গাড়ির লিস্ট গুলো এখানে দেওয়া আছে। আর এইখানে ভেতরে আপনার চার্জটা দেওয়া আছে, এইখানে চার্জগুলো দেওয়া আছে, কোনটার কত পড়বে। মানেভঞ্জন টু টংলু অ্যান্ড টুমলিং, নাইট স্টে হলে কত হবে, মানেভঞ্জন টু গৈরিবাস, কালীপুখরি, সান্দাকফু, সব রেটগুলো এখানে দেওয়া আছে।
আর ইউপিআই পেমেন্ট এনারা অ্যাকসেপ্ট করেন, ওটা 100 টাকা করে বেশি পে করতে হবে ইউপিআই করলে। ফাইনালি এখন 10টা বাজে, আমরা গাড়ি পেলাম। সেই 8টা থেকে লাইন দিয়েছিলাম, তো তখন আমাদের নাম লিখে চলে আসতে হয়েছিল। এই এখন 10টার সময় গাড়ি পেলাম, একদম ডাইরেক্ট সান্দাকফু অবধি যাওয়ার। কারণ এখানে 4 হুইল ড্রাইভ যে গাড়িগুলো একমাত্র ওগুলোই তো সান্দাকফু যায়। ওগুলো জেনারেলি যেটা হয় যে গাড়ি রিটার্ন করে সেই গাড়ি আবার যায়। আর যদি কেউ নাইট স্টে করে টুমলিং বা টুংলুতে, তাদের জন্য অনেক সুবিধে আছে। তারা আজকে তাদেরকে এমনি 2 হুইল ড্রাইভ গাড়িতে টুমলিং পাঠিয়ে দেয়, দিয়ে কালকে ওখানে তাদের আপনার 4 হুইল ড্রাইভ গাড়িগুলো পাঠায় সান্দাকফুর জন্যে। তো যাই হোক, ফাইনালি আমরা গাড়ি বুক করে নিয়েছি। আমাদের টোটাল 1 নাইট হল্ট আছে সান্দাকফুতে। কালকেই আমরা ব্যাক করব। আমাদের টোটাল পড়েছে 7,000, আর যেহেতু ইউপিআই পেমেন্ট করেছি তার জন্য অ্যাডিশনাল 100 টাকা দিতে হয়েছে, মানে টোটাল 7,100 টাকা। এবার আমরা ব্যাক করে স্টার্ট করব। এবার আমরা হোমস্টে থেকে চেক আউট করবো। তার আগে ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। গরম গরম রুটি, আলুর দম আর অমলেট দিদি সার্ভ করবেন। এই আমাদের গাড়ি, এটা बोलेरो 4 হুইল ড্রাইভ WB782288। আর আমাদের আজকের সারথি ভাইয়া, আপনার নাম बताइए। নরবু। আমাদের সাথে উনি আজকে আমাদের সান্দাকফু নিয়ে যাবেন, থাকবেন, আর কালকে আমাদের আবার নিয়ে ব্যাক করবেন। এবার আমরা আমাদের লাগেজ তুলছি, লাগেজ প্যাক করে এবার রওনা দেব। আমরা মানিভাঞ্জন থেকে এখন চিত্রে, লামেধুরা, মেঘমা, টংলু, টুমলিং, তারপরে আপনার গৈরিবাস, কালীপুকুরি হয়ে সান্দাকফু যাব। সান্দাকফু যেতে 3-3.5 ঘন্টা লাগবে। আপনার মানিভাঞ্জনের অল্টিটিউড হচ্ছে 6,325 ফিট অ্যাপ্রক্সিমেটলি, আর সান্দাকফুর অল্টিটিউড হচ্ছে 11,930 ফিট, মানে প্রায় 12,000 ফিট। মানে সেইভাবে দেখতে গেলে আমরা আজকে 6,000 ফিট থেকে 12,000 ফিটে গিয়ে পৌঁছবো। টেম্পারেচার এখানকার অ্যাভারেজ হচ্ছে 16 ডিগ্রি সেন্টিগ্রেড মতো। সান্দাকফুতে এখানকার থেকে আশা করছি ঠান্ডাটা বেশি হবে। এবার যাওয়ার পথে ইচ্ছে আছে চিত্রেতে কিছুটা সময় হল্ট করব। ওখানে একটা ভালো মোনাস্ট্রি আছে, একটা সেই মোনাস্ট্রিটা একবার দেখে নেব। তারপর টংলু অবলিক টুমলু অবলিক আপনার গৈরিবাস, দেখি কোথাও যেমন সময় পাবো একটু হল্ট করার ইচ্ছে আছে। ইট অল ডিপেন্ডস হাউ উই প্রসিড। তো আমরা এবার এগোই। এইখান থেকে আপনাকে আবার একটা এন্ট্রি করতে হয়, একটা পারমিশন নিতে হয় সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে ঢোকার জন্য। ওয়াইল্ড লাইফ ডিভিশন, দার্জিলিং। এইখানে আপনার কাউন্টার, এখান থেকে আপনাকে পার পার্সন 20 রুপিস, আর গাড়ির জন্য আরও 20 রুপিস দিতে হয়। তারপরে আপনি এগোবেন। মানেভাঞ্জন থেকে চিত্রে, যেটা ফার্স্ট আর একটা মানে কি বলবো হ্যামলেট, এই রাস্তাটা কিন্তু ইজ এ ভেরি স্টিপ অ্যাসেন্ট। প্রচুর উঁচু এই রাস্তাটা, অনেকটা অল্টিটিউড গেন হয়ে যায় আপনার মানেভাঞ্জন থেকে চিত্রে উঠতেই। আমরা এসে পৌঁছালাম চিত্রে। চিত্রেতে একটা মোনাস্ট্রি আছে, মোনাস্ট্রিটা দেখে তারপর আবার আমরা এগোবো। পুরো ফগ হয়ে আছে, একদম চারিদিকটা পুরো ফগে ভর্তি, একদমই ক্লিয়ার ভিউ নেই এই মুহূর্তে। মোনাস্ট্রিটা দেখে আমরা আবার এগিয়ে চলেছি। আর এই ডান দিকে দেখুন কিছু ট্রেকার্সরা যাচ্ছেন সান্দাকফু ট্রেক করে। এনারা সব ট্রেক করে যাচ্ছেন। আমার হাতের ভিডিওটা এত কাঁপছে, সেটা থেকেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে রাস্তা ভীষণ খারাপ।
সামনেটা দেখেই বুঝতে পারছেন এই মুহূর্তে ভিজিবিলিটি খুব খারাপ, ভীষণ ফগ হয়ে আছে। আর একটা জিনিস, যেহেতু এই পুরো রাস্তাটা মানেভাঞ্জান থেকে আপনার একদম সন্দাকফু অবধি নেপাল আর ইন্ডিয়ার বর্ডারের প্যারালাল, তাই পুরো রাস্তাটায় কিন্তু প্রচুর সশস্ত্র সীমা বলে চেকপোস্ট আছে, যেখানে আপনাকে গাড়ির ডিটেলস এবং আপনার আধার নাম্বার এন্ট্রি করে এগোতে হয়। সশস্ত্র সীমা বল ভারত, নেপাল এবং ভারত ভুটানের এন্টায়ার বর্ডারটা গার্ড করেন। সবুজের বুক চিরে আঁকা বাঁকা পথ ধরে আমরা এগিয়ে চলেছি সন্দাকফুর দিকে। এই দিকে কি বলুন তো, শুধু ডেস্টিনেশনটাই ম্যাটার করে না, পুরো রাস্তাটা যেটা দিয়ে আমরা ডেস্টিনেশন যাচ্ছি সেটাও কিন্তু একটা ইন্টিগ্রেটেড পার্ট অফ দি ট্যুর। এই জায়গাটা মেঘমা, আমরা মেঘমা ছাড়িয়ে এবার এগিয়ে চললাম টুমলিং পর্যন্ত। এই স্ট্রেচের রাস্তাটা আবার মোটামুটি বেশ সুন্দর, ঢালাই করা রাস্তা, এঁকে বেঁকে উঠে চলেছে, বেশ সুন্দর এই দিকের রাস্তাটা আবার। তাই জন্যই এখন না টুমলিং অবধি আপনার 2 হুইল ড্রাইভ গাড়িও আসে। আমরা চিত্রের পর লামেধুরা, তারপর মেঘমা পেরিয়ে এখন এসে পৌঁছালাম টংলুতে। মানেভাঞ্জান থেকে এই সন্দাকফুর মধ্যে, সন্দাকফুর পর নেক্সট হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে টংলু। টংলুর পর আমরা যখন টুমলিংয়ের দিকে যাব তখন আবার কিন্তু কিছুটা অল্টিটিউড লুজ করব, তারপরে আবার টুমলিংয়ের পর থেকে আস্তে আস্তে অল্টিটিউড গেন করব। এই হচ্ছে টংলু। এখন ওয়েদার মোটামুটি ক্লিয়ার আছে, তবে শেষ পর্যন্ত জানি না কালকে কেমন ওয়েদার পাবো। এবার এই দিক থেকে একবার ভ্যালির ভিউগুলো দেখুন, অসাধারণ লাগছে। যদিও এখন কাঞ্চনজঙ্ঘার কোনো রেঞ্জ দেখতে পাচ্ছি না আমরা, কিন্তু এমনি ভ্যালির ভিউগুলো দেখুন, খুব সুন্দর দেখতে লাগছে। মেঘ ভেসে বেড়াচ্ছে চারিদিকে, সুন্দর দেখতে লাগছে। আর এই আর একবার একটা 180 ডিগ্রি ভিউ দেখুন ভ্যালির টংলু থেকে। আমার এই ভিডিওটা হয়তো একটু স্লো হচ্ছে, কিন্তু আমি চেষ্টা করছি পুরো ডিটেলসে আপনাদের এই এরিয়াটার একটা ফিল দেওয়ার। আমরা প্রায় টুমলিং পৌঁছেই এলাম। রাস্তাটা খুব সুন্দর এখানকার। এই টুমলিংয়ে বাঁ হাতে নেপাল আর এই রাস্তাটা ইন্ডিয়া। টুমলিং জায়গাটা কিন্তু খুব পিকচারেস্কিউ। অনেকেই এই সন্দাকফু বা ফালুত বা থাকুম ভ্যালি যাওয়ার পথে টুমলিংয়ে একটা নাইট হল্ট করে। আর টুমলিংয়ের আর একটা মজা হচ্ছে, টুমলিংয়ে বেশ কিছু মোটামুটি স্ট্যান্ডার্ড হোমস্টে বা লজ আছে, সবগুলোই কিন্তু নেপালের দিকে। আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। আমরা এসে পৌঁছালাম টুমলিং। এখান থেকে সন্দাকফু আর 19 কিলোমিটার। এইখানকার টপোগ্রাফিটা, ল্যান্ডস্কেপটা অসাধারণ লাগে। আমি যতবারই এখানে আসি না, মনে হয় বারবার এই জায়গাটাকে ক্যাপচার করে রাখি। আমার খুব সুন্দর লাগে এই জায়গাটা, ভারী সুন্দর এই দিকটা। আর এখানে আর একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা আমার মিসেস একটু আগে বললো, এই রাস্তাটা অবধি হচ্ছে ইন্ডিয়া, যে রাস্তাটার বাঁ দিকটা চলে যাচ্ছেন এই দিকটা কিন্তু পুরো নেপাল। টুমলিংয়ের অল্টিটিউড হচ্ছে 2970 মিটার। মানে যদি ফিটে করতে চান এটাকে অ্যাপ্রক্সিমেটলি 3 টাইমস করলে ফিটে আসবে। এখানকার কয়েকটা ভালো থাকার অপশান যেগুলো, এই একটা আছে আপনার এই মাউন্টেন লজ, তার পাশে চলুন দেখা, এইদিকে আর একটা আছে সিদ্ধার্থ লজ বলে। এইগুলো কিন্তু সবকটাই নেপালে। এই রাস্তাটা অবধি হচ্ছে ইন্ডিয়া আর এই দিকটা হচ্ছে নেপাল। এই হচ্ছে সিদ্ধার্থ লজ। এটা অলসো এ গুড অপশন ফর স্টেইং ইন টুমলিং। বেশিরভাগ যারা এদিকে আসেন তারা কি করেন, তারা আপনার
প্রথম নাইটটা না মানেভাঞ্জন থেকে আসার পর এই টুমলিংয়ে স্টে করে, দিয়ে পরের দিন টুমলিং থেকে সান্দাকফু যায়। যেহেতু আমাদের কিছুটা টাইম কনস্ট্যান্ট আছে, আর কালকে আমরা যেহেতু দুটোর মধ্যে এসে পৌঁছতে পারতাম না মানে মানেভাঞ্জনে, তাই আমরা মানেভাঞ্জনেই কাল রাত্রিটা থেকে আজকে ডাইরেক্টলি আমরা সান্দাকফু চলে যাব আর কি। বাট টু গেট আ বিট অ্যাক্লিমেটাইজড অ্যান্ড প্রসিড, এক রাত্রি টুমলিংয়ে থাকাটাই ভালো। আর এইটা আর একটা লজ আপনাদের দেখাই, এইটা হচ্ছে খুব সম্ভবত শেখর লজ, যেটা আমার যেটুকু জানা আছে এটা এখানকার সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় যে প্রপার্টিটা। এগুলো সবই হোমস্টে মতন। হ্যাঁ, না এটা শেখর লজ নয়, এটা সৎকার লজ। এটা তাহলে নতুন হয়েছে, এটা সৎকার লজ, এটা তাহলে পরে হয়েছে, এটা আমি আগে দেখিনি। ওইদিকে আরও আছে, চলুন ওইদিকেই মনে হয় শিখর লজটা হতে পারে, দেখছি। হ্যাঁ ঠিক তাই, এইটা হচ্ছে শিখর লজ। অ্যাকচুয়ালি আমি একটু হিসেব গন্ডগোল করে ফেলেছিলাম, এই লজগুলো পরে হয়েছে। আমি লাস্ট যখন এখানে এসেছিলাম তখন এগুলো ছিল না। এইটা হচ্ছে শিখর লজ, এটা এখানকার সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরনো লজ। এই সবগুলোই কিন্তু এগুলো নেপাল, এই এরিয়াটা পুরোটাই নেপাল। তো প্রেজেন্টলি আমরা নেপাল দিয়ে হাঁটছি। এই যে টুমলিংয়ের অল্টিটিউড ফিটে হচ্ছে 9600 ফিট, টংলু হচ্ছে অ্যাভাব 10,000 ফিট, টুমলিং হচ্ছে 9600 ফিট। আমরা রওনা দিয়ে দিলাম টুমলিং থেকে। এরপর গৈরিবাস কালীপোখরি হয়ে সান্দাকফু, আর 19 কিলোমিটার। তবে এই 19 কিলোমিটারটাই হচ্ছে আসল টেস্ট। অফ রোড ড্রাইভিং যেটা, এটা এইবার স্টার্ট হবে। এই 19 কিলোমিটার যেতে আমাদের সারথি বলছেন যে অন্তত 2 ঘন্টা তো লাগবেই। তার মানে বুঝতেই পারছেন রাস্তা কেমন হবে। তো চলুন গুটি গুটি পায়ে তো বলবো না, আস্তে আস্তে আমাদের 4 হুইল ড্রাইভে এগোই। ফালু 39, সান্দাকফু 18, মানে আমরা আরও 1 কিলোমিটার চলে এসেছি ইনফ্যাক্ট। এই আমরা সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে এবার এন্ট্রি নিতে চলেছি। যে টুমলিং চেকপোস্ট, আমরা এবার সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে এন্ট্রি করতে চলেছি। এই এন্ট্রি করার সময় এখানেও একটা চেকপোস্ট আছে, যেখানে আবার আধার কার্ড ডিটেলস দিয়ে পুরো এন্ট্রি করতে হলো, কজন যাচ্ছি, কদিন থাকবো, এটসেট্রা। তো চলুন এবার সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে আমরা প্রবেশ করি। আমরা ঢুকে গেলাম সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে। আমরা টুমলিং থেকে 4 কিলোমিটার পথ পেরিয়ে এসেছি, তার মানে আরও 15 কিলোমিটার এখান থেকে সান্দাকফু। এখনও কিন্তু সেইভাবে সেই ব্যাড স্ট্রেচ অফ রোডটায় আসেনি, এখনও রাস্তা মোটামুটি যা আছে, একে খুব খারাপ রাস্তা বলা যেতে পারে না। ডেফিনেটলি খুব ভালো রাস্তাও নয়, তবে খুব খারাপ রাস্তাও বলা যেতে পারে না। বোল্ডার্সগুলো এখন আমরা পাইনি, ওটা খুব সম্ভবত গৈরিবাসের পরে পাবো। এই তো এইবার রাস্তা বেশ বোঝা যাচ্ছে ঝাঁকুনিটা থেকে। এক্সপিডিশন সান্দাকফু ইজ অন। এই স্ট্রেচের রাস্তাগুলো কিন্তু বেশ খারাপ, আর একটু বৃষ্টি হলে দেখে বুঝতেই পারছেন কি অবস্থা হয় রাস্তাগুলোর। ওই জন্যই এখানে 4 হুইল ড্রাইভ ছাড়া আসা পসিবল হয় না। আমরা এসে পৌঁছালাম গৈরিবাসে। আবার একবার চেকপোস্ট আছে এসএসবির, আবার ওখানে এন্ট্রি হলো। আর এইদিকে দেখুন আবহাওয়াটা, রোদ হালকা দেখা যাচ্ছে, কিন্তু মেঘ কিন্তু ঠিক ভেসে বেড়াচ্ছে চারিদিকে। আর এইদিকে ছোট ছোট কিছু দোকান আছে, হোমস্টে মতন আছে। এইবার শুরু হবে বোল্ডারের রাস্তা। এখান থেকে আর 12 কিলোমিটার। এই 12 কিলোমিটারই হচ্ছে আসল টেস্ট। 6 কিলোমিটার গেলে কালীপোখরি পড়বে। কালীপোখরি অবধি রাস্তাটা এরকম, মানে এটা ঠিক বোল্ডার নয়, টাইলড রাস্তা, তাও খারাপ না। কিন্তু কালীপোখরি থেকে সান্দাকফু লাস্ট 6 কিলোমিটার যে ফেজটা, ওইটাই হবে অ্যাকচুয়াল অফ রোড ড্রাইভিং।
9 কিলোমিটার। সান্দাকফুর পথে ধীর গতিতে আমরা এগিয়ে চলেছি কালাপোখরির দিকে। একে রাস্তা খারাপ, তারপরে ভিজিবিলিটি অলমোস্ট টেন্স টু নীল। রাস্তার কন্ডিশন দেখে বুঝতেই পারছেন যে বৃষ্টি পড়লে পুরো কাদা মাখামাখি হলে এই রাস্তার কন্ডিশন কি দাঁড়ায়। আর 7 কিলোমিটার সান্দাকফু, আমরা প্রায় কালীপোখরির কাছাকাছি পৌঁছে গিয়েছি। আমরা কালীপোখরি পৌঁছে গেলাম। কালীপোখরির কথাটার অর্থ হচ্ছে কালো রঙের পুকুর বা কালো রঙের লেক আর কি, মানে এখানকার জলটা কালো টাইপের, রঙটা কালো গোছের, তাই জন্য এটাকে কালীপোখরি বলা হয়। এখানকার যারা বাসিন্দা তাদের কাছে এই লেকটা কিন্তু খুব পবিত্র লেক। দেখুন সব প্রেয়ার ফ্ল্যাগসগুলো লাগানো আছে। আর এইবার কাছ থেকে লেকটা দেখুন, একদম লেকের ধার থেকে দেখাচ্ছি আপনাদের। কুয়াশা হয়ে আছে, এত মেঘ হয়ে আছে, এত ফগ হয়ে আছে না, খুব পরিষ্কার ভিউ পাচ্ছি না। ভেরি সিরিন, খুব সিরিন। আর এইদিকে দেখুন সব মানত করার মতন করে বোধহয় এই পাথরগুলোকে ওনারা সাজিয়ে রাখেন। ইটস এ ভেরি পায়াস লেক ফর দ্য লোকাল অফ দিস রিজিয়ন। ভারী সুন্দর লাগছে লেকটা। কি গো, কেমন লাগছে বলো কিছু? কি বাবা, আর ইউ এনজয়িং? Yes. কিন্তু আমরা সেইভাবে কিন্তু এখনও খুব কষ্ট সেইভাবে কিন্তু আমাদের হয়নি। মানে রাস্তা ঠিকই, জায়গায় জায়গায় রাস্তা খুব খারাপ, কিন্তু সেইভাবে কিন্তু এখনও খুব মারাত্মক কিছু কষ্ট হয়নি। এর পরের পোর্শনটা শুনেছি খুব চ্যালেঞ্জিং, লাস্ট ফেজ যেটা কালীপোখরি থেকে আপনার অবধি, সান্দাকফু অবধি। আর এই দিকটার আবার ওই মজাটা, এই দিকটা হচ্ছে নেপাল। এই দেখুন কি লেখা আছে, আমরা সান্দাকফু বলি, নেপালে ওরা সান্দাকপুর বলে। সান্দাকপুর গাঁও পালিকা হার্দিক স্বাগত, ওয়েলকাম টু সান্দাকপুর রুরাল মিউনিসিপ্যালিটি, ইলাম কোশি প্রদেশ, নেপাল, কালাপোখরি। এই দিকটা পুরো নেপাল, আর এই দিকটা আবার ইন্ডিয়া। সিঙ্গালীলা ল্যান্ড রোভার ওনার্স অ্যাসোসিয়েশন থেকে ওনারা একটা এখানে বোর্ড লাগিয়ে রেখেছে। এখানকার অল্টিটিউড হচ্ছে 3186 মিটার, মানে ফিটে করতে গেলে ওই 3 টাইমস অ্যাপ্রক্সিমেটলি বেশি হবে। আর এই ওপর থেকে একবার লেকের ভিউটা দেখাই, দাঁড়ান। এই ওপর থেকে লেকটা একবার দেখুন, ভালো দেখতে লাগছে বেশ। কিছুটা কুয়াশা মেঘ কেটে গেছে, এই ওপর থেকে একবার লেকের ভিউটা দেখুন, চারিদিকটা। মেঘের আনাগোনা কিন্তু থেকেই যাচ্ছে, মেঘ ভেসেই বেড়াচ্ছে। কিন্তু একটা জিনিস কি বলুন তো, এইসব জায়গা না, নেভার হারি, রিল্যাক্সড ওয়েতে স্লোলি মুভ করুন। হল্ট করতে করতে আপনার কোনো সমস্যা হবে না, ইউ উইল এনজয় দ্য প্লেস টু ইটস ফুল। এইবার আমরা কালাপুকুরি থেকে সান্দাকফুর দিকে এগোচ্ছি। এই জায়গাটা কিন্তু আমরা নেপালে প্রবেশ করে গেছি, কোসি প্রভিন্স, সান্দাকপুর রুরাল মিউনিসিপ্যালিটি। এইখানে আমাদেরকে আবার একটা ফিস দিতে হলো, 150 টাকা ফিস দিতে হলো 3 জনের জন্য। 3 জনের জন্য, 3 জনের জন্য নিয়েছে, বাচ্চার বোধহয় লাগেনি। তো এই মুহূর্তে আমরা নেপালের এরিয়া দিয়ে এগোচ্ছি সান্দাকফুর দিকে। নেপালে সান্দাকফুকে ওরা সান্দাকপুর বলে। এই বহু অপেক্ষিত পাথর বসানো পথ দিয়ে আমাদের এবার জার্নি শুরু হয়ে গেল টুয়ার্ড সান্দাকফু। এই পোর্শনটাই হচ্ছে মেন অফ রোড ড্রাইভিং, আর এইখানেই 4 হুইল ড্রাইভের মেন ইউজটা হয়। এইবার অ্যাকচুয়াল অফ রোডিং হচ্ছে, জাস্ট বাইরেটা, জাস্ট একবার রাস্তাটা দেখুন। রাখা যাচ্ছে না কিন্তু ক্যামেরা, পড়ে না যায় বুঝতে পারছি না, একদম সাংঘাতিক অবস্থা। এইবার এই পোর্শনটাই হচ্ছে অ্যাকচুয়াল চ্যালেঞ্জিং রাস্তা। আটকে গেছে আমাদের গাড়ি, আবার 4 হুইলে ফেলে স্টার্ট দিতে হচ্ছে। মানেভঞ্জন থেকে সান্দাকফুর মধ্যে এই পোর্শনটাই হচ্ছে অ্যাকচুয়াল রাইডিং স্কিলস টেস্টিং এরিয়া। সাংঘাতিক, জাস্ট সাংঘাতিক।
বডির ডাইজেস্টিভ সিস্টেম বোধহয় পুরো এপার ওপার হয়ে গেছে, লিভারটা বোধহয় হার্টের জায়গায়, হার্টটা লিভারের জায়গায় চলে গেছে এতক্ষণে। তাকে আর বেশিক্ষণ ধরে রাখা যাচ্ছে না। এবার এই আমাদের অবস্থাটা দেখুন, আমরা কিন্তু নাচছি না, আমাদের রাস্তা এবং আমাদের গাড়ি কিন্তু আমাদের নাচাচ্ছে। বিশ্বাস করুন, নিজেকে নিজের জায়গায় ধরে রাখা যাচ্ছে না। এর মধ্যে অলরেডি কয়েকবার ওই জানলার কোনায় মাথায় ঠোক্কর খেয়েছি, তো সামহাও কোনো রকমভাবে ক্যামেরাটাকে ধরে ভিডিও করার চেষ্টা করছি। পুরো রোলার কোস্টার। রাস্তার অবস্থা দেখে বুঝতেই পাচ্ছেন, রাস্তা একদম নেই বললেই চলে। এগুলো বেসিক্যালি রাস্তা নয়, এখানে ট্র্যাক্টর বোধহয় ভালো যাবে। 4 হুইল ড্রাইভ গাড়িও সে একদম কাঁপিয়ে দিচ্ছে পুরো। পুরো ডান্সিং অন ওয়ে টু সান্দাকফু ফ্রম কালাপোখরি। এই সময়টায় কিন্তু জেনারেলি প্রচুর রোডোডেনড্রন হয় এদিকে, আর পুরো রোডোডেনড্রন ফুলে ভর্তি থাকে, খুব সুন্দর লাগে। তো জিজ্ঞেস করলাম, তো আমাদের সারথি ভাই বলল যে এবার মার্চ মাস থেকে এত বৃষ্টি হয়েছে যে ভালো মতন রোডোডেনড্রন ফুল ফোটেনি। আর এই দেখুন, উল্টো দিক থেকে একটা সেই ব্রিটিশ আমলে ল্যান্ড রোভার চলে আসছে, দি আইকনিক ল্যান্ড রোভার। একটা সময় এখানে শুধু ল্যান্ড রোভারই চলতো, এই 4 হুইল ড্রাইভ ল্যান্ড রোভারগুলো, কিন্তু এখন আস্তে আস্তে না এগুলো ফেজড আউট হয়ে যাচ্ছে, আর এখন আরও লাক্সুরিয়াস 4 হুইল বোলেরো রিপ্লেস করছে এগুলোকে। ফাইনালি আমরা সান্দাকফু পৌঁছে গেলাম। কটা বাজে বাবু এখন? কটা বাজে? 2:22। এখন 2:22 আর আমরা সান্দাকফু পৌঁছে গেলাম। তো খুব বেশি সময় আমাদের লাগেনি, ওই অ্যাপ্রক্সিমেটলি 3.5 ঘন্টা মতন। ওয়েদার কিন্তু এখানে সেই ফগি হয়ে আছে এবং ক্লাউডি হয়ে আছে। এইদিকে সব ওপরে লজগুলো দেখা যাচ্ছে, ওইদিকে শেরপা চ্যালেট দেখা যাচ্ছে, এইদিকে হচ্ছে নমবুদ্ধা। আমাদের বুকিং আছে সানরাইজে, এই যে একদম ওই যে ওপরে দেখুন, একদম ওপরে। দাঁড়ান আপনাদের একটু জুম করে দেখাই। এই যে ওপরে যেটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সানরাইজ। এইখানে আমাদের বুকিং আছে। তো এবার আমরা ওইখানে যাব। বেশ এক্সাইটেড লাগছে। ফাইনালি উই হ্যাভ মেড ইট টু সান্দাকফু। 2021-এ আমরা একবার ট্রাই করেছিলাম, কিন্তু সেবার টুমলিং থেকে ফেরত গিয়েছিলাম। আর এই আমাদের গাড়ি। সান্দাকফুর এই পোর্শনটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, আর আমাদের যেখানে বুকিং সানরাইজ হোটেল, ওটা কিন্তু আবার নেপালে, ওটা আর একটু উঁচুতে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য, সানরাইজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সান্দাকফু। আমাদের রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, ওটা একটা 4 বেডেড রুম। তো চলুন আপনাদেরকে আগে আমাদের ঘরটা দেখাই। আমাদের রুম নাম্বার হচ্ছে 212। এই দিক থেকে শুরু, 201, 202। কোন দিকটায় হবে কে জানে। 211 দেখতে পেয়েছি। এদিকটা হচ্ছে আবার 205। এই দিকে হতে পারে 212, দেখি। ইন্টেরিয়ার ডেকরটা ভালো, বেশ সুন্দর। 210, 209। ও, তার মানে ওই দিকে হবে, এই দিকে নয়, ওই দিকটায় হবে। ভেতরটা ভালো, সুন্দর। উড প্যানেলিং করা আছে। এদিকে কোনো ঘর নেই? 3-4। আমরা ঘর খুঁজে পাচ্ছি না 212। আমাকে বললেন লাস্টের ঘরটা, তাহলে ওই দিকেই লাস্টে হবে। এইটা তো 211। নাম্বারিং সিকোয়েন্সগুলো ঠিক নেই। এই দিকে এই যে আমাদের ঘর 212। চলুন ঘরে যাই। চেক ইন অলরেডি হয়ে গেছে, তাও আপনাদের রুম ট্যুর একটা দিয়ে দিই। আর এই হচ্ছে ঘরের ভেতরটা, কার্পেটেড রুম, কার্পেট করা আছে। এই দিকে একটা ডাবল বেড আছে, এই দিকে একটা সিঙ্গেল বেড আছে, আর এই দিকে আর একটা সিঙ্গেল বেড আছে। এইখানে জামা কাপড় ঝোলানোর জন্য এইরকম একটা স্ট্যান্ডের ব্যবস্থা আছে। এই দিকে জানলা আছে, এইদিকেও একটা জানলা আছে, আর এইখানে একটা দরজা আছে। এই দিক দিয়ে বোধহয় ব্যালকনিটায় যাওয়া যায়। এই ব্যালকনিটায় তবে বন্ধ করে রাখা আছে। চলুন কুইকলি ওয়াশরুমটা একবার দেখে নিই। টয়লেট ফ্লাশ ডাজেন্ট ওয়ার্ক, প্লিজ ইউজ দ্য বাকেট টু ফ্লাশ ইট। এখানে কিন্তু জলের সত্যি করে খুব সমস্যা আছে। আর এই হচ্ছে
ওয়াশরুমটা ঠিকই আছে, ওয়েস্টার্ন স্টাইল কমোড আছে, এখানে কল আছে, বেসিন আছে, বাট এখানে ফ্লাশ কাজ করে না, এখানে কিন্তু গিজার নেই। দে ডিসকারেজ টু টেক বাথ হিয়ার। আর খাবার গরম জল দেয়, কিন্তু চান করা এখানে যাবে না। তো এই হচ্ছে রুম ট্যুরটা। 3টে বেজে গেছে, তো চলুন আমরা ফার্স্টে লাঞ্চটা করে নিই। এখানে বাফে লাঞ্চ, এই ভাত আছে, এখানে ডাল, স্টিমিং হট ডাল, এখানে একটা তরকারি আছে, একটা ওই মিক্সড ভেজ মতন, এখানে আর একটা কিছু সবজি আছে, আর এটা হচ্ছে কচু ভাজা আর স্যালাড। আর এছাড়া লাঞ্চে ওনারা ডিমের কারি দেন। ডিমের কারিটা বাফেতে দেওয়া নেই, ওরা আলাদা করে বোলে করে এখানে টেবিলে সার্ভ করে দিয়েছে। আমরা এই হোটেলটায় মানে ফুড অ্যান্ড লজিং প্যাকেজ নিয়েছিলাম, যাতে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং পরের দিনের ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে। আর এটা হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়াটা, বা রিসেপশনটা রাদার। এই হোটেলে একটা ভালো জিনিস হচ্ছে এনাদের কাছে 24 আওয়ার্স অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা আছে। যেহেতু অল্টিটিউডটা হাই, কারোর অক্সিজেন স্যাচুরেশনের প্রবলেম হলো, ওরা কিন্তু ফ্রি অক্সিজেন সাপ্লাই করেন। এছাড়া 24 আওয়ার্স হট ড্রিঙ্কিং ওয়াটার অ্যাভেলেবেল আছে এখানে, মানে আপনার অ্যাকোয়াগার্ড লাগানো। আর এইটা হচ্ছে আপনার ওদের ডাইনিং বা রেস্টুরেন্ট যাই বলুন না কেন, বেশ ওয়েল ডান আর কি, উড প্যানেলিং করা, বেশ সুন্দর দেখতে চারিদিকটা। এখানে এনারা কিছু মেমেন্টোজ বিক্রি করেন, এখানকার টি শার্টস, জ্যাকেটস এটসেট্রা। সানরাইজ হোটেলের সামনে থেকে চারিদিকের ভিউটা একবার দেখুন। নিচের দিকের একটা পোর্শন হচ্ছে ইন্ডিয়া। এই সানরাইজ হোটেলটা কিন্তু নেপালে, বেসিক্যালি তার মানে আমরা কিন্তু আজকে নেপালে আছি, ইলাম ডিস্ট্রিক্ট। এটা আসার সময় আপনাদের যে লজগুলো দেখালাম না, ওর মধ্যে নমবুদ্ধা বলে যে লজটা, ওটা হচ্ছে ইন্ডিয়াতে, আর শেরপা চালেরটা হচ্ছে নেপালে। কিন্তু ওগুলো একটু নিচে, এই যে নিচে যে লজগুলো দেখছেন ওইখানে এগুলো। ওই দিকে যে রাস্তাটা দেখুন, কয়েকজন হেঁটে যাচ্ছে, ওই রাস্তাটা দিয়ে আলে যাওয়া যায়, যেখান থেকে সুন্দর সানসেট দেখা যায়। চরম হাওয়া দিচ্ছে, হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে একদম, আর মেঘ ভেসে যাচ্ছে। তবে আজকে যা ওয়েদার, আল থেকে সানসেট দেখার চান্স নেই। খাওয়ার পর একটু হাঁটা দরকার আছে, তাই এই আশপাশটা জাস্ট একটু এক্সপ্লোর করা। ছোট্ট একটা বসতি সান্দাকফু, তারও আবার একটা পোর্শন ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিয়ার, আর একটা পোর্শন নেপালে। এই যে শেরপা চ্যালেট বলে যে লজটা দেখছেন, এটাও নেপাল। এদের একটা ক্যাফেও আছে, ক্যাফে অ্যাট 3636। নেপালে কিন্তু সান্দাকফুকে না সান্দাকপুর বলে। এই দেখুন শেরপা চ্যালেট থেকে এটা বানিয়ে রেখেছে, উই লাভ সান্দাকপুর। সান্দাকফু থেকে দার্জিলিং হচ্ছে 58 কিলোমিটার, মানেভাঞ্জন 31, আর এই দিকটা হচ্ছে ইন্ডিয়া। এই যে এই দিকটা দেখছেন, এই দিকটা হচ্ছে ইন্ডিয়া। সান্দাকফু টি হাউস, সান্দাকফু টি হাউস হোমস্টে, সান্দাকফু, দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গল। এই নেপালে ছিলাম, এই ইন্ডিয়ায় চলে এলাম। এইটাই হচ্ছে মজা এইখানকার। সান্দাকফু থেকে অনেকে ফালুতে যায়, অনেকে থাকুম ভ্যালি যায়। ফালুতের ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 21 কিলোমিটার, আর থাকুম ভ্যালি হচ্ছে 7 কিলোমিটার, আর সানরাইজ ভিউ পয়েন্ট হচ্ছে 0.2 কিলোমিটার। অবশ্য আমরা যে হোটেলটা আছি সানরাইজ হোটেল, তার ছাদ থেকে, তার টেরাস থেকেই ভালো সানরাইজ দেখা যায়। এখন না প্র্যাকটিক্যালি কিছু করার নেই, যাই ঘরে গিয়ে একটু রেস্ট নিই। বিকেলে যদি ওয়েদার ভালো হয় তাহলে ইচ্ছে আছে আলে যাওয়ার, আল থেকে ভালো সানসেট দেখা যায়, তবে তার চান্স অলমোস্ট নেই বললেই চলে। আমাদের হোটেলের টেরাস থেকে এখন ভিউটা দেখুন। এখন সময় বিকেল 5টা, ভিজিবিলিটি কিচ্ছু নেই, চারিদিকে শুধু ফগ আর মেঘ, পুরো কুয়াশা আর মেঘে ভর্তি, চারিদিকটা পুরো মেঘে ভর্তি। ওয়েদার ক্লিয়ার থাকলে না এইখান থেকে রেঞ্জগুলো দেখা যায়। বলছে তো আজ সকালবেলায় দেখা গেছে, দেখা যাক কাল সকালবেলায় আবার দেখতে পাই কি না। আর ঠান্ডাও প্রচুর, বেশ ঠান্ডা, তেমনি হাওয়া চালাচ্ছে। এখানে ইন্টারনেট ঠিক মতন কাজ করছে না, যেহেতু এটা নেপাল, আমাদের ইন্ডিয়ার সিম কাজ করছে না ঠিক মতন, তাই এক্স্যাক্টলি টেম্পারেচার কত বলতে পারছি না।
তবে মনে হচ্ছে যা 6-7 ডিগ্রি হবে এবং হাওয়া চালাচ্ছে বলে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া চালাচ্ছে বলে। এখন সন্ধে 6টা মতন বাজে আর আমরা রেস্টুরেন্টে নেমে এসেছি ইভিনিং স্ন্যাক্সের জন্য। ইভিনিং স্ন্যাক্স খুব সিম্পল, জাস্ট ভেজ পকোড়া, সস আর চা। সন্ধে 6:45 বাজে, একচোট বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টির পর কিন্তু আকাশটা অনেকটা পরিষ্কার হয়েছে, যদিও কোনো রেঞ্জ দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু যেমন কুয়াশা হয়েছিল, যেমন ফগি হয়েছিল, সেই তুলনায় কিন্তু এখন অনেকটা পরিষ্কার লাগছে। লেটস হোপ যে কাল ভোরবেলায় রেঞ্জগুলো দেখতে পাবো। এখন সময় রাত্রির 8:15 আর এবার আমরা ডিনার করে উই উইল কল ইট এ ডে। ডিনারে অপশান আছে, আপনি চাউমিন নিতে পারেন, ফ্রাইড রাইস নিতে পারেন, লাচ্ছা পরোটা নিতে পারেন, তার সাথে চিকেনের বিভিন্ন রকম প্রিপারেশনের অপশান দেয়, আপনার যেটা ইচ্ছে সেটা নিতে পারেন। গুড মর্নিং ফ্রম সান্দাকফু। আজ 25শে মে 2026, সময় এখন ভোর 5টা আর আমরা সাক্ষী রইলাম সান্দাকফুতে এক অসাধারণ সুন্দর সানরাইজের। এই নৈসর্গিক দৃশ্য দেখার জন্যই তো এত কষ্ট করে এখানে ছুটে আসা। এই হাই অল্টিটিউড, অ্যাডভার্স ক্লাইমেট, মানেভাঞ্জান থেকে একটা 4 হুইল গাড়ি বুক করা মানে সে বিশ্বজয় করার মতন অবস্থা। তা সত্ত্বেও আমরা এখানে এই কারণেই ছুটে আসি, এই সুন্দর, এই মনোরম, এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার জন্যে। তবে তেমনি ঠান্ডা আর সেই রকমই জোর হাওয়া চালাচ্ছে, হাত পা প্রায় পুরো ফ্রিজ করে যাচ্ছে, ক্যামেরাটাকে হাতে ধরে রাখা যাচ্ছে না। আবার পর মুহূর্তেই মেঘ আবার পুরো আকাশটা কবজা করে নিল, পুরো মেঘ আর রৌদ্রের খেলা চলছে। এই মুহূর্তে আবার চারিদিকটা পুরো মেঘ ছেয়ে গেল। আমরা প্রে করছি যাতে কাঞ্চনজঙ্ঘা সহ স্লিপিং বুদ্ধার বাকি রেঞ্জগুলো দেখতে পাই। আর হঠাৎই কয়েক মুহূর্তের জন্য মেঘ আমাদের ওপর সদয় হলেন এবং কাঞ্চনজঙ্ঘা সহ স্লিপিং বুদ্ধার বাদ বাকি রেঞ্জ আমাদের সামনে দৃশ্যমান। আর একই দেখছি আমরা, এইটা দেখার জন্যই তো এখানে ছুটে আসা। তো যাই হোক, সান্দাকফু আমাদের একেবারে নিরাশ করেনি। এবার আমরা ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট সেরে এবার আমরা রওনা দেব সান্দাকফু থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। ব্রেকফাস্টটাতেও আপনার বাফে, এখানে পোহা ছিল, ব্রেড ছিল, নেপালের এক ধরনের ব্রেড হয় সেইটা ছিল, নুডলস ছিল, এই নানান রকম অপশান ব্রেকফাস্টের জন্য ছিল। তো আমরা এই যেটা বলছিলাম, এইটা হচ্ছে সেই নেপালি ব্রেড আর কি। আর এছাড়া বয়েলড এগ ছিল, আর ব্রেডের সাথে বাটার ছিল না, কিন্তু জ্যাম ছিল। ফাইনালি আমরা সান্দাকফু থেকে বেরিয়ে যাচ্ছি, এখন 8:20 বাজে। একদম হতাশ সান্দাকফু আমাদের করেনি, যদিও এভারেস্টের রেঞ্জ দেখতে পাইনি, কিন্তু স্লিপিং বুদ্ধার পুরো রেঞ্জটাই আমরা কিছুক্ষণের জন্য হলেও দেখতে পেয়েছি। এনিওয়ে, দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ গুড। আজকে আমরা মানেভাঞ্জান হয়ে দার্জিলিং যাব, আজকে দার্জিলিংয়ে স্টে আছে। দার্জিলিংয়ের গল্পটা নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।